এই যে ফ্রান্স, জার্মান, ইতালি যে বসলো, যে আমেরিকাকে তারা না জানায় বসছে, আমেরিকাকে কোনো খবরও দেয় নাই। সৌদি আরব ইরানের সাথে বসছে আমেরিকাকে ওইভাবে ফলো আপ না করে। তার মানে আমেরিকা বুঝে ফেলছে যে এই যুদ্ধটা শুরু করা তার জন্য বড় ভুল হয়ে গেছে, এবং এই ভুলের খেসারত সে দিচ্ছে, তার মিত্র হারাচ্ছে, তার অর্থনীতি হারাচ্ছে, তার রাজনীতি হারিয়ে যাচ্ছে, সব জায়গায় সে ব্যাকফুটে চলে যাচ্ছে। যার জন্য আমার বিশ্বাস এই যুদ্ধটা আমেরিকা আর শুরু করবে না, তবে ইসরায়েল যে কোনোভাবে এই যুদ্ধটাকে শুরু করার চেষ্টা করবে। পৃথিবীতে কিছু কিছু বিষয় প্রথম, যুদ্ধবিরোধী নিয়ে অনেকেই বসে, দ্বিতীয়বার আবার বসে, এটা খুব বেশি লক্ষ্য করা যায় না। আর মূল আলোচনার বিষয়টা হচ্ছে যে দ্বিতীয়বার বসে তারা আসলে কি বোঝাতে চায়, বা এই যুদ্ধবিরতি নিয়ে আপনি কি মনে করেন, এটা কোনো ইঙ্গিত আছে কিনা, নাকি নিজেদেরকে আরও শক্তিশালী করে যে অস্ত্র সমৃদ্ধ করতেছে সামান্য সময় তারা মানে চুপচাপ থেকে? ধন্যবাদ আপনাকে খুব সমসাময়িক একটা ইস্যু তুলে আনার জন্য। আমি যে বিষয়টা মনে করি, যুদ্ধবিরতিটা এখন এরকম একটা জায়গায় আছে, আপনার 8ই মার্চ থেকে এটা শুরু হয়েছে, 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে, 22শে এপ্রিল গিয়ে এটা শেষ হবে, 14 দিনে। গত সপ্তাহের এই যুদ্ধবিরতি নিয়ে যখন তারা ইসলামাবাদে বসার পর কোনো একটা সিদ্ধান্ত ছাড়া মিটিংটা শেষ হলো। বাট আমাদের পত্রিকাগুলো এমনভাবে নিউজ করছিল যে মনে হয় আবার 2-3 ঘন্টা পরে যুদ্ধ লেগে যাবে। ব্যাপারটা এরকম না, কারণ যেহেতু একটা যুদ্ধবিরতির মধ্যে ইতিমধ্যে আমেরিকা এবং ইরান আছে, এই যুদ্ধবিরতিটা কার্যকর অবস্থায় এখনও আছে। তবে 22 তারিখের পর কি হয়, এটা এখন হচ্ছে, এটা নিয়ে মূল আলোচনাটা হচ্ছে যে আসলে যুদ্ধবিরতিটা কতটুকু কার্যকর হবে। আপনি খেয়াল করবেন, বর্তমানে আমার ধারণা মতে, আমি যতটুকু এই আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধটা স্টাডি করেছি, ইসরায়েল এবং আমেরিকা পৃথিবীর ইতিহাসে এত চাপে কখনোই আগে পড়েনি। আপনি যদি চাপগুলো কীভাবে, ইসরায়েলের সবচেয়ে ক্লোজ মিত্র হচ্ছে আপনার ফ্রান্স, ইতালি, স্পেন, এরা খুব ক্লোজ মিত্র ছিল। ইতালি কিন্তু অলরেডি তাদের সাথে যে সামরিক চুক্তি সেটা স্থগিত করে দিয়েছে এবং নতুনভাবে রিনিউয়াল করতেছে না কোনো চুক্তি। স্পেন তার কূটনীতিকভাবে প্রত্যাহার করেছে, তার অ্যাম্বাসিডারকে প্রত্যাহার করে নিচ্ছে। এটা সবচেয়ে মারাত্মক একটা দৃষ্টান্ত। ফ্রান্স অলরেডি ইসরায়েলকে ব্যাপকভাবে চাপ দিচ্ছে। আপনার নরওয়ে 2 দিন আগে বলছে যে এই যুদ্ধটা অবৈধ। খ্রিস্টান পোপ সে বলতেছে এই যুদ্ধটা মানুষ মারার যুদ্ধ এবং এটা অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, পৃথিবীর একটা করে মানে কি বলছে, এলোমেলো করে ফেলতেছে। ট্রাম্প রেগে গিয়ে পোপের বিরুদ্ধে গিয়ে বললো যে পোপ ইরানের সমর্থক। এই যে বিষয়টা, এই রিসেপ এরদোয়ান 2 দিন আগে বলছে যে প্রয়োজনে ইয়ার উপরে, ইসরায়েলের উপর সামরিক অভিযান চালাবে তারা। তারপরে হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ অলরেডি স্পষ্টত আপনার আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা হচ্ছে, চীন এবং রাশিয়া ইরান ইস্যুকে কেন্দ্র করে অলরেডি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনে অবস্থান করতেছে। তার চেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আজকে আমরা ফিনান্সিয়াল টাইমসের একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম। সেখানে তারা লিখছে যে চীনের স্যাটেলাইট ইউজ করে স্পেসিফিক টার্গেট করে আপনার আমেরিকার বিভিন্ন বা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা মিসাইল থ্রো করছে হচ্ছে ইরান। তার মানে অলরেডি ইরানের কাছে চীনের যে স্যাটেলাইটে অ্যাক্সেস এটা আছে, পুনরায় যুদ্ধশীল এটা আবার সে ইউজ করবে আলটিমেটলি। এই কারণে ট্রাম্প আবার চীনকে বলতেছে যে ভাই তোমরা ওদেরকে অস্ত্র সাহায্য করো না, রিকোয়েস্ট করতেছে। এবং রাশিয়া অলরেডি অনেক স্পেসিফিক তথ্য দিছে, যেটি বিভিন্ন পত্রিকায় সেগুলো প্রকাশিত হচ্ছে। তার মানে আমেরিকা এখন যে জায়গাটা চিন্তা করবে যে এই যুদ্ধটা যদি আবার শুরু হয় তাহলে আমেরিকার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে মদত দেয় চীন, রাশিয়া, তাদের মদত যে স্পষ্ট এটা তারা ধরে ফেলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তার যে মিত্র, আমেরিকার যারা মিত্র বা ইসরায়েলের যারা মিত্র, তারাও তো এখন আর ইসরায়েল বা আমেরিকার সাথে নাই। এই যে ফ্রান্স, জার্মান, ইতালি যে বসলো, ইতিহাস এটা যে আমেরিকাকে তারা না জানায় বসছে, আমেরিকাকে কোনো খবরও দেয়নি, হরমুজ নিয়ে যে তারা বসছে। আচ্ছা, এই আমেরিকার সবচেয়ে বড় মিত্র ধরা হয় মিডল ইস্টে সৌদি আরবকে। সৌদি আরব ইরানের সাথে বসছে আমেরিকাকে ওইভাবে ফলো আপ না করে, এবং ইরানের সাথে বসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা হ্যান্ডশেক করা ছবি সৌদির পররাষ্ট্রমন্ত্রী তার নিজের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে
বলছে আমরা ইরানের পক্ষে। আলটিমেটলি আপনার বিশ্বব্যাপী কী পরিমাণ আমেরিকা চাপে আছে তার একটা লক্ষণ আপনি বুঝবেন। 2 দিন আগে ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েল 40 বছর পর আনুষ্ঠানিক একটা টেবিলে বসে শান্তি চুক্তির জন্য, যুদ্ধবিরতির জন্য। তার মানে আমেরিকা বুঝে ফেলছে যে এই যুদ্ধটা শুরু করা তার জন্য বড় ভুল হয়ে গেছে এবং এই ভুলের খেসারত সে দিচ্ছে, তার মিত্র হারাচ্ছে, তার অর্থনীতি হারাচ্ছে, তার রাজনীতি হারিয়ে যাচ্ছে, সব জায়গায় সে ব্যাকফুটে চলে যাচ্ছে। যার জন্য আমার বিশ্বাস এই যুদ্ধটা আমেরিকা আর শুরু করবে না, তবে ইসরায়েল যে কোনোভাবে এই যুদ্ধটাকে শুরু করার চেষ্টা করবে। এখানে একটা বিষয় লক্ষ্য করা গেল যে আপনি বললেন যে স্পেন, ইতালি সহ বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো সরে গেছে। বিষয়টা কি এরকম কিনা যে মিত্ররা এখন ইরানকে ভয় পাচ্ছে যে যদি যুদ্ধ কন্টিনিউ হয় এবং তাদের সাথে যদি আমরা থাকি, সম্ভবত ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে বা পৃথিবী জুড়ে একটা অস্থিরতা তারা তৈরি করতে পারে। এর একটা মূল বিষয় হচ্ছে যে তারা তো ইসলামিক রাষ্ট্র, তা কাউকে ভয় পায় না। এটা কাজ করে কিনা আপনার কি মনে হয়? খুব ভ্যালিড একটা কোশ্চেন করেছেন আপনি, যে ইরান কি পারমাণবিক শক্তির কাছাকাছি কিনা। এটা আসলে আমরাও তো এটা খুব অ্যানালাইসিস করতেছি। আমরা যেটা বুঝতেছি ইরান পারমাণবিক শক্তির খুব কাছাকাছি, যেগুলো আমরা বলি ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ। প্রায় সম্ভবত 4.5 টন, 4,500 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ এগুলি অলরেডি ইরানের কাছে আছে, যেটা আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে অলরেডি এগুলো প্রকাশিত হচ্ছে। যদিও এগুলো কেউ বাই দ্য কোর্ট সরকার বলতেছে না, 2 দেশের সরকার বলতেছে না, বাট গণমাধ্যমের যে বিশ্লেষণধর্মী রিপোর্ট সেগুলো তো অলরেডি এগুলো আলোচনায় চলে আসছে যে ইরানের কাছে যে 4.5 টন আপনার সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ আছে, এগুলোর একটা ফাইসালা তারা ইসলামাবাদের মিটিংয়ে বসছে। আপনার ইসলামাবাদের মিটিং নিয়ে আমি খুব অ্যানালাইসিস করে বিভিন্ন সংবাদপত্রের অ্যানালাইসিস করছি। সেখানে আপনার মিটিংগুলো এমন ছিল, যখন তারা মিটিং রুমে ঢুকে সবাই যার যার মতো করে মোবাইল জমা দিয়ে যেতে হয়েছে। ওই মিটিং রুমে কোনো মোবাইল নিয়ে তারা ঢুকতে দেয় কোনো পক্ষই না, সেটা না আমেরিকা, না ইরান, না হচ্ছে আপনার পাকিস্তান। সবাই মোবাইল বাইরে জমা রেখে ঢুকছে। আলোচনা হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যদি কোনো বিষয়ে ডিসিশন রিমেক করতে হয়, তারা দরজার বাইরে গিয়ে যার যার রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলছে। আমাদের কাছে তথ্য আসছে, যেটা আমরা আন্তর্জাতিক মাধ্যমে পেলাম, যে ওইখানে আলোচনায় প্রায় 80% চুক্তি 2 পক্ষে রাজি হয়ে গেছে এবং মোটামুটি একটা ফাইনাল খসড়া হয়ে গেছে যে আমরা যুদ্ধবিরতিতে কী কী ইস্যুতে যুদ্ধবিরতি করব। ঠিক ওই টাইমে নেতানিয়াহু ফোন দিয়েছিল আপনার ইয়াকে, ভ্যান্সকে, ভাইস প্রেসিডেন্টকে। তখনই তারা একটা এলোমেলো পরিবেশ তৈরি করে আনুষ্ঠানিক কোনো চুক্তিতে না পৌঁছে তারা আবার ফেরত আসছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক মহল, বিশেষ করে পাকিস্তান, তুরস্ক, কাতার, অন্য দেশগুলো এটাকে খুব ক্লোজ একটা ইয়ার মধ্যে নিয়ে আসছে, মনিটরিংয়ে নিয়ে আসছে, যার কারণে আলোচনাটা বেঁচতে যায় না। আমরা দেখলাম যে 1 সপ্তাহ পরে পুনরায় আলোচনা শুরু হচ্ছে এবং 2 পক্ষই তো ক্ষতিগ্রস্ত। আপনি যদি মনে করেন যে আমেরিকা কিন্তু এখন মোটামুটি একটা ফাটাবাসি চিপার মধ্যে আছে, মানকা চিপা যেটা আমরা বলি। এতে কি হবে যে আমেরিকা যে কোনো ফরম্যাটে চাচ্ছে যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ আমেরিকা জানতেছে নভেম্বরে তার নির্বাচন আগে যুদ্ধ অবস্থায় থাকলে এই নির্বাচনে তার হারার সম্ভাবনা বেশি। আমেরিকার অর্থনীতি ধসে যাচ্ছে, অর্থনীতি ধসে যেতে বলছে। আপনাকে আগের একটা ইয়াতে বলছিলাম যে $2 তেল এখন $4.5 প্রায়, ডাবলেরও বেশি। তারপর হচ্ছে মূল্যস্ফীতি, ডলারের পতন, আমেরিকার ক্ষয়ক্ষতি। আমেরিকা এই যে হরমুজ প্রণালী অবরোধ করলো, এই যে ইরান কিন্তু এখানে কোনো রিয়াকশন করে নাই, আরো তাচ্ছিল্য করছে। কারণ ইরান জানছে যে এই হরমুজ প্রণালী অবরোধ করতে গিয়ে যে পরিমাণ সৈন্য জাহাজ এঙ্গেজ করতেছে, আমেরিকার ফাও টাকা যাচ্ছে। মানে শত শত কোটি টাকা ব্যয় করে আমেরিকা একটা অবরোধ দিল। আপনার সাধারণভাবে বাংলাদেশেও যদি একটা অবরোধ দেয়, ধরেন সাপোজ আজকে আওয়ামী লীগ অবরোধ দিল, তাহলে অবরোধ ঠেকাইতে গেলে পুলিশ বসাইতে হবে বিভিন্ন জায়গায় চেকপোস্টে। পুলিশ বসাইতে গেলে পুলিশটা খাবার খাওয়াইতে হয়, দুপুরে খাবার খাওয়াইতে হয়, তারা তো রাস্তায় থাকে দুপুরে। তো একটা অবরোধ ট্যাকেল করতে গেলে অনেক সরঞ্জাম ব্যবস্থা করতে হয়, যেটা আমেরিকার আসলে এই অবরোধ দিয়ে সেটা আমরা দেখলাম যে তার অর্থনীতি আরও ধসে পড়তেছে। এখন কোনোভাবে আমেরিকা চাচ্ছে না যুদ্ধ কন্টিনিউ করতে। এখন আপনি বলবেন যে ইরান কি কন্টিনিউ করতে চাচ্ছে? ইরান আরও না। ইরানের আপনি জানেন যে যুদ্ধের মাত্র 16-17 দিন আগে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, ইরান কিন্তু এই যে প্রায় 40 দিন বা 41 দিন যাবৎ টোটালি ইন্টারনেট বিচ্ছিন্ন। ওয়ার্ল্ড ওয়াইড এটা রেকর্ড, সারা বিশ্ব থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান, অর্থাৎ কোনো আপনার ইন্টারনেট কানেক্টিভিটি সেখানে নাই। যার দরুন ইরানও চাচ্ছে যে তার দেশে যে একটা ভয়ঙ্কর ইয়া হয়েছিল কিছুদিন আগে, সরকার পতনের আন্দোলন হয়েছিল, কিসের জন্য? অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ইরানের। এই যুদ্ধকে কেন্দ্র করে ইরানের অর্থনীতি আরও ভেঙে যাচ্ছে। কিন্তু ইরান চাচ্ছে যে কোনো ফরম্যাটে আমেরিকার কাছ থেকে যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে
হরমুজ প্রণালী প্রয়োজনে দুইজন তারা কন্ট্রোল করবে। আর পরমাণু ইস্যুতে আমরা যতটুকু জানছি ইরান অলরেডি 2টা বিকল্প প্রস্তাব দিচ্ছে আমেরিকাকে, যার দরুন আমেরিকা এবং ইরান আলোচনাগুলো আগায় যাচ্ছে। ইরান একটা প্রস্তাব দিচ্ছে যে আমাদের কাছে যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সেন্ট্রিফিউজ আছে এটা আমরা রাশিয়ার ইয়াতে রেখে দিব, রাশিয়ার তদারকিতে রাশিয়াতে রেখে দিব। আর আমেরিকা বলতেছে না, তুমি রাখতে পারবে না কোথাও, তুমি ধ্বংস করো, তাহলে আমি তোমাকে যে অর্থনীতির নিষেধাজ্ঞা আছে, অন্য অন্য যে অর্থনৈতিক সমস্যা তোমার আছে সেগুলো আমি সমাধান করব। ইরান বলছে না, আমি ধ্বংস করব না। তাহলে বিকল্প প্রস্তাব দিচ্ছে ইরান যে অবস্থায় আছে এই অবস্থায় থাকুক, 5 বছর এটা এই অবস্থায় স্থিতিশীল থাকবে, 5 বছর পর প্রয়োজন আমরা আবার আরেকটা চুক্তি করব। সম্ভবত আমেরিকা ইরান এই চুক্তিতে আগাবে এবং সেখানে ইরান আন্তর্জাতিক অ্যাক্সেস দিবে যে আমি যে সেন্ট্রিফিউজ বা পরমাণু বোমা বানাচ্ছি না, তার জন্য আপনারা বড় বড় বিজ্ঞানী পাঠান, তারা এটা তদারকিতে রাখুক। তার মানে দুই পক্ষে একটা উইন উইন সিচুয়েশনে যাচ্ছে। মূলত তো এই যুদ্ধের মূল কারণটাই ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা পরমাণু শক্তির খুব কাছাকাছি চলে গেছিলো ইরান, এটা ঠেকানোর জন্য যুদ্ধ। যেহেতু মোটামুটি একটা, আমি আগেও বলছিলাম যে আমেরিকা দিয়েছিল আপনার 15টা শর্ত, ইরান দিয়েছিল 10টা শর্ত। এই 15, 10 আর 25-এর মধ্যে 23টা সবার পূরণ হয়ে গেছে, 2টা শর্ত নিয়ে তারা আটকে গেছে। হরমুজ প্রণালীর কন্ট্রোল, এটা আমেরিকা আর ইরানকে চাপাচাপি করবে না, আমেরিকা মেনে নিচ্ছে যে এটা ইরানের রাজ্যত্ব, ইরান হরমুজ প্রণালী কন্ট্রোল করুক। দ্বিতীয় হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা পারমাণবিক শক্তি অর্জনের যে কাছাকাছি, এটা নিয়ে এখন বার্গেনিং হচ্ছে। তার মানে বলা চলে একটা ইস্যু নিয়ে এখন আমাদের এই আলোচনাটা বা যুদ্ধ আলোচনা চলতেছে। এখানে আমার ধারণা ইরানও মেনে নিবে, হয় রাশিয়ার কাছে তাদের পারমাণবিক যে শক্তিটুকু আছে অর্জনটুকু এটা রাশিয়ার কাছে রেখে দিতে তারা চাবে, অথবা নিজ দেশে এটা আন্তর্জাতিক তদারকিতে তারা নিয়ে আসবে, কিন্তু ধ্বংস করবে না। ধ্বংস করবে না। কারণ ইরান বুঝে ফেলছে শুধু পারমাণবিক শক্তি থাকলে ইরান দুর্বল না, ইরানের কাছে পারমাণবিক শক্তি না থাকলেও হরমুজ প্রণালী পারমাণবিক শক্তি চেয়ে কোনো রকম কম না। এক হরমুজ প্রণালী দিয়া সারা বিশ্ব তো টালমাটাল করে ফেলাইছে। আমার নিজের ঘরে পর্যন্ত এই যুদ্ধের প্রভাব ঢুকে গেছে, রান্নাঘরের গ্যাস, গাড়ির তেল, আমার পরিবহনের সমস্যা, অনলাইনে ক্লাস, সব কিছু মিলে ওরা বুঝে ফেলছে যে আমরা যে আগে শুধু পারমাণবিক বোমার তৈরির ধান্দায় ছিলাম, এটা না করলেও চলবো, কারণ আমার কাছে আল্লাহ প্রদত্ত একটা হরমুজ প্রণালী আছে যেটা দিয়ে আমি সারা পৃথিবীকে টালমাটাল করতে পারবো। এটার জন্যই ইরান একটু থেমে গেছে, একটু ব্যাকফুটে যাচ্ছে যে না থাক, আমরা এখনই পারমাণবিক শক্তির দিকে যাচ্ছি না, প্রয়োজনে এটা রাশিয়ার তদন্ত থাকবে অথবা আমার নিজের দেশে থাকবে, বাট আমি এটা ধ্বংস করব না। আর আমেরিকা শুধু চাচ্ছে বারবার যে কোনো কৌশলে এটা ধ্বংস করার জন্য, বাট আমার ধারণা এটা দুই পক্ষে একটা ম্যাচ করে ফেলবে।